মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী উপত্যকায় কুয়াশা নামছিল। প্রকৃতি আমাদের প্রতিনিয়ত এক গল্প বলে চলেছে, আকারে ইঙ্গিতে উন্মোচন করছে তার রহস্য। তবে কিছু কিছু রহস্য সে ঢেকে রাখে ঘন কুয়াশার আড়ালে। সে কুয়াশা কোনোভাবে সরিয়ে ফেলতে পারলে কি দেখতে পাবো আমরা? শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী উপত্যকায় কুয়াশা নামছিল। আজ আমরা বৈশরণ ভ্যালিতে এসে পৌঁছলাম। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলেছি, পেহেলগাঁও আর আসেই না। গাড়িতে বসে বসে কোমর ব্যথা হয়ে গেল। মনে মনে তখন আপনার উপর ভীষণ রাগ হচ্ছে। আপনার বুদ্ধিতে কাশ্মীর এলাম কিনা। তারপরেই হঠাৎ করে এসে পড়ল পেহেলগাঁও। পা রাখলাম বৈশরণ ভ্যালিতে। ডাক্তারবাবু, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব জানি না। পৃথিবীতে যে এত সুন্দর কোনো জায়গা থাকতে পারে এ ছিল আমার ধারণার বাইরে। চারিদিকের সুউচ্চ পাহাড় যেন প্রহরীর মতো ঘিরে রেখেছে সবুজে সবুজ এই উপত্যকাকে। সযত্নে তাকে আড়াল করেছে হিমেল হাওয়ার আক্রমণ থেকে। সেই পাহাড়ের সানুদেশে চোখ জুড়োনো পাইনের বন, যদিও সেই বন এত দূর থেকে একটু ঝাপসা লাগছে। মনে হয় একটা পাতলা কুয়াশার আস্তরণ রয়েছে তার উপর। উপত্যকায় রোদ, তবে তার ঔজ্জ্বল্য কম। হয়তো এখানেও কিছুটা কুয়াশা আছে। লোকের ভিড় তেমন চোখে পড়ছে না। বোধহয় টুরিস্ট সিজনের গোড়ার দিক বলে। এখানে এসেই আমার মন অর্ধেক ভালো হয়ে গেছে। কিন্তু এখন চিন্তা হচ্ছে রজতকে নিয়ে। আপনার মতো আমিও ভেবেছিলাম আঘাতটা হয়তো আমারই বেশি লেগেছে, কিন্তু এখন মনে হচ্ছে রজত পুরোপুরি স্বাভাবিক নেই। ও আমার সাথে সাথে হাঁটছে ঠিকই, কিন্তু একবারও আমার হাত ধরছে না। আমি হাত বাড়ালেও না। আমরা কলকাতায় ফিরলে ওকে একবার ভালো করে দেখে দেবেন প্লিজ। বিপাশা রায়ের হোয়াটসঅ্যাপ মেসেজ এখানেই শেষ। আমি একবার তাকালাম ক্যালেন্ডারের দিকে। হ্যাঁ, আজ ৩রা এপ্রিল। আজকেই ওদের দুজনের পেহেলগাঁও পৌঁছানোর কথা ছিল বটে, তবে আমার সেটা মনে ছিল না। প্রত্যেক পেশেন্টের কথা পুরোপুরি মনে রাখাও তো সম্ভব নয়। আমি যেটুকু করি, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ রাখতে পেশেন্টদের উৎসাহ দেওয়া, সেটা নিয়েও আমার অনেক সহকর্মী হাসাহাসি করেন। আড়ালে একে বলে টেলি কাউন্সেলিং, অর্থাৎ দূর থেকে মনোবিশ্লেষণ ও পরামর্শ প্রদান। সে কথাও আমার কানে এসেছে। তা তারা বলতেই পারেন, কিন্তু কি করব? কাঠখোট্টা পেশাদারিতে কোনো কালেই আমার বিশ্বাস নেই। পেশেন্টরা যদি সবসময় আমার সাথে কথা বলতে পারেন, তাহলে আমাকে আপন ভেবে সব কিছু খুলে বলবেন, তবেই আমার চিকিৎসা ফলপ্রসূ হবে, এরকমটাই আমার ধারণা। আমি ডাক্তার সায়ন বসু, কলকাতার এক বড় মেডিকেল কলেজে সাইকিয়াট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। পড়ানোর পাশাপাশি নিজের প্র্যাকটিসও রয়েছে। আমাকে যারা দেখাতে আসেন তাদের আমি বলে রাখি প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে, তবে ফোনে নয়, কারণ মেডিকেল কলেজে বা নিজের চেম্বারে থাকলে আমি ফোন ধরতে পারবো না। তারা যদি আমাকে মেসেজ করেন তাহলে আমি সময় ও সুযোগ মতো অবশ্যই উত্তর দেব। মিসেস বিপাশা রায়ের বেলাতেও তেমনটাই হয়েছিল। ওকে আমার কাছে রেফার করেছিল আমার বন্ধু সৌম্য। সে শিশু বিশেষজ্ঞ। তার সব চেষ্টা ব্যর্থ করে বিপাশা ও রজত রায়ের একমাত্র সন্তান লিউকেমিয়ায় আক্রান্ত 7 বছরের অনিরুদ্ধর মৃত্যু হয়।
তারপরেই কিছুটা মানসিক বৈকল্য দেখা দেয় বিপাশার। সৌম্যর পরামর্শে মিস্টার রায় তাকে আমার কাছে নিয়ে আসেন। আমার চেম্বারে আসার পর আমি রায় দম্পতিকে খুঁটিয়ে লক্ষ্য করেছিলাম। দুজনেই মধ্য ৩০, মার্জিত রুচি, সৌম্য দর্শন শিক্ষিত। রজত বিষণ্ণ হলেও অনেকটা শক্ত ছিলেন। একেবারেই ভেঙে পড়েছিলেন বিপাশা। অসংলগ্ন হয়ে যাচ্ছিল তার কথাবার্তাও। লক্ষণ দেখে রোগ চিনতে অসুবিধা হলো না। পরিভাষায় একে বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তীব্র মানসিক আঘাতে অনেক সময় এরকম বেপথু হয়ে পড়ে মানুষের মন। কিছু ওষুধ দিয়ে বলেছিলাম সপ্তাহে সপ্তাহে দেখা করতে। প্রায় মাস খানেক চিকিৎসার পর বিপাশা একটু থিতু হয়েছিলেন। তখন আমি রজতকে পরামর্শ দিয়েছিলাম ওকে নিয়ে কোথাও ঘুরে আসতে। ঈষৎ দ্বিধান্বিত স্বরে রজত যখন প্রশ্ন করেছিলেন, কোথায় যাব? আমি বলেছিলাম, কেন, কাশ্মীরের পাহেলগাঁও যান, বৈশারণ ভ্যালি। কারণ বছরখানেক আগেই সেই অদ্ভুত সুন্দর জায়গা থেকে আমি নিজেই ঘুরে এসেছি। আমার উপদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। টিকিট কাটার পরে বিপাশা যখন আমাকে তা জানালেন, আমি তাকে বলে দিলাম, আচ্ছা ওখানে গিয়ে বলবেন কেমন লাগলো জায়গাটা, হ্যাঁ, মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওকে? এই সেই মেসেজ। তবে ভদ্রমহিলা যে এত সুন্দর বাংলা লেখেন তা জানা ছিল না। আজ অর্থাৎ ৩রা এপ্রিল ওরা বৈশরণ ভ্যালি পৌঁছেছেন। রোগিণীর কথাতেই স্পষ্ট আমার নিদান ফলপ্রসূ হচ্ছে। বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করলাম, যাকে বলে প্রফেশনাল প্রাইড। এত সুন্দর একটা জায়গা, অথচ ওয়েদারটা এরকম কেন বলুন তো? কালকের সেই কুয়াশা আজ যেন আরেকটু বেশি গাঢ় হয়েছে। পাহাড় থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে আসছে এই সমতলের দিকে। মনে হচ্ছে ল্যান্ডস্কেপের উপর দিয়ে একটা পাতলা সাদা চাদর একটু একটু করে টেনে আনছে কেউ। রোদটাও একেবারে ম্লান হয়ে এসেছে। গতকাল আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ, আজ কিন্তু একটা শৈত্যপ্রবাহ চলছে। দূরের ওই কুয়াশার ভিতর থেকে মাঝে মাঝেই ধেয়ে আসছে এক একটা ঠান্ডা হাওয়ার ছাপটা। ভ্যালিতে আজ লোক নেই বললেই চলে। অনেক দূরে দূরে চোখে পড়ছে একটা করে অবয়ব, দ্রুত চলাফেরা করছে তারাও। এই ঠান্ডায় সাইট সিইং এর মানসিকতা নেই মনে হয়। রজতকে নিয়ে উদ্বেগ কিন্তু ক্রমেই বাড়ছে। কাল শুধু হাত ধরতে চাইছিল না, আজ সকাল থেকে আবার একটু দূরে দূরে থাকা শুরু করেছে, যেন আমাকে এড়িয়ে চলতে চায়। আমি একবার তাকে বললাম, কলকাতায় ফিরে তুমিও একবার ডক্টর বসুর কাছে যেও। তাতে তার বিশেষ হেলদোল দেখলাম না। আমার কিন্তু এবারে ওকে নিয়ে একটু ভয়ই করছে ডাক্তারবাবু। এই মুহূর্তে ওকে দেওয়া যেতে পারে এমন কোনো ওষুধ বলতে পারেন কি? এই হলো বিপাশা রায়ের দ্বিতীয় দিনের মেসেজ। আজ অর্থাৎ ৪ঠা এপ্রিল রবিবার বলে ঘুম থেকে দেরি করে উঠেছি। সকাল 10টায় ব্রেকফাস্ট টেবিলে বসে হোয়াটসঅ্যাপ খোলার পর অন্যান্য মেসেজের সাথে এটাও চোখে পড়ল। এই মেসেজ দেখে আমি একটু চিন্তায় পড়লাম। না, পাহেলগাঁওয়ের আবহাওয়া নিয়ে নয়, রজতবাবুর সম্ভাব্য মানসিক বিচলন নিয়ে। আসলে কাউন্সেলিংয়ের সময় আমার মনোযোগ ছিল বিপাশার দিকেই। রজতবাবুর ব্যাপারটা অতটা খেয়াল করিনি। এখন সেটা নিয়ে আফসোস হচ্ছে। গতকাল নানান কাজে ব্যস্ত থাকায় বিপাশার মেসেজের উত্তর দিয়ে উঠতে পারিনি। আজ লিখতে বসলাম, মিসেস রায়, দুঃখিত, কাল হাতে একটু কাজ থাকায় উত্তর দিতে পারিনি। দেখুন, পাহাড়ি অঞ্চলের আবহাওয়া ক্ষণে ক্ষণে পাল্টায়, ও নিয়ে চিন্তা করবেন না। কালকেই হয়তো কুয়াশা কেটে রোদ উঠে যাবে। রজতবাবুর ব্যাপারটাই ভাবাচ্ছে। আপনি এক কাজ করুন তো, ওকে অ্যালপ্রাজোলাম ট্যাবলেটটা দিন, 0.25। যে কোনো ওষুধের দোকানে অ্যালজোলাম নামে পাওয়া যাবে। নার্ভ ঠান্ডা হবে, ঘুমও বেশি পাবে না। আর হ্যাঁ, কলকাতায় ফিরেই একবার ওকে আমার কাছে নিয়ে আসবেন।
হোয়াটসঅ্যাপে এই মেসেজ টাইপ করার পর সেন্ড করলাম। মেসেজ বেরিয়ে গেল। স্ক্রিনে ফুটল একটা টিক, কিন্তু সে টিক দুটো হলো না। অর্থাৎ বিপাশার ফোনে পৌঁছলো না সেই মেসেজ। কিছুক্ষণ অপেক্ষা করে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলাম। না, এতে আশ্চর্যের কিছু নেই। বৈশরণ ভ্যালির নেট যোগাযোগ ভালো নয়। হয়তো রায় দম্পতি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে একেবারেই পৌঁছচ্ছে না এই বার্তা। সারা সপ্তাহের ব্যস্ততার মধ্যে এই রবিবারই পরিবারকে একটু যা সময় দিতে পারি। আজও মধ্যাহ্ন ভোজের পরেই স্ত্রী কন্যাকে নিয়ে বেরিয়ে পড়লাম। দক্ষিণ কলকাতার এক সুপরিচিত মলে সবাই মিলে উপভোগ করলাম ডিজনি স্টুডিওর এক দুর্দান্ত অ্যানিমেশন ছবি। রেস্তোরাঁয় নৈশভোজ সেরে যখন বাড়িতে পা দিলাম তখন মধ্যরাত। পরের দিন অর্থাৎ এপ্রিলের 5 তারিখে আমার ডিপার্টমেন্টে একটা সেমিনার আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিছানায় লম্বা হলাম। বিপাশা বা তার মেসেজের কথা তখন আর আমার মাথায় নেই। মনে পড়ল 5 তারিখ 7 সকালেই। হোয়াটসঅ্যাপ মেসেজের সংক্ষিপ্ত টুং শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ঘড়িতে দেখলাম 6টা বাজে। এত সকালে কে? দেখা গেল নতুন মেসেজ পাঠিয়েছেন বিপাশা। দেখেই আমার গতকালের কথা মনে পড়ে গেল। মেসেজটা খোলার আগে একবার চোখ বোলালাম গতকাল আমার পাঠানো মেসেজে। আশ্চর্য, ওর নতুন মেসেজ আমার ফোনে ঢুকে গেল, অথচ আমার মেসেজ এখনো পৌঁছয়নি। একটা টিক নিয়ে বসে আছে। আজব নেটওয়ার্ক তো। সে যাই হোক, এখন দেখি বিপাশা কি বলছেন। এই বৈশরণ ভ্যালিতে আজ আমাদের 3য় দিন। কিন্তু সত্যি বলছি ডাক্তারবাবু, এখানে আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না। তার প্রধান কারণ অবশ্য এই জঘন্য আবহাওয়া। আজ একেবারে গাঢ় কুয়াশায় ঠেকে গেছে চারিদিক। একটু দূরের গাছপালা বা সবুজ মাঠ কিছুই দেখতে পাচ্ছি না। সূর্যের আলো প্রায় নেই। সূর্য উঠেছে কিনা তাও ঠিক বোঝা যাচ্ছে না। শুধু ধূসর কুয়াশা স্তরে স্তরে মাটি থেকে উঠে গেছে উপরের দিকে। আকাশও তার আড়ালে ঢাকা পড়ে গেছে। আর তেমনি ঠান্ডা। সোয়েটার, গ্লাভস, জ্যাকেট, মাফলারের বর্ম সব ভেদ করে শৈত্যপ্রবাহ এসে যেন শরীরের প্রতিটি হাড়ে শিরশিরানি ধরিয়ে দিচ্ছে। এর আগে সিকিমের নাথাং ভ্যালিতে হিমাঙ্কের নিচে রাত কাটানোর অভিজ্ঞতা আছে, কিন্তু সেখানেও আমি এতটা কাবু হয়ে পড়িনি। একেবারে অসহ্য। এই মুহূর্তে ভ্যালি জনমানবহীন। গত কয়েক ঘন্টায় শুধু মানুষ কেন, কোনো জীবিত প্রাণীর সাথেই আমাদের দেখা হয়নি। রজত যদি স্বাভাবিক থাকতো তাহলে কোনো কিছু নিয়েই আমি এতটা বিচলিত হতাম না, বরং উপভোগই করতাম ছুটিটা। কিন্তু এই কুৎসিত আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে তার খাপছাড়া কার্যকলাপ। এখন সে আর আমার সাথে কথা বলছে না, পাশে পাশেও থাকছে না। কখনো দৃশ্যমান হচ্ছে, পরক্ষণেই আবার এগিয়ে গিয়ে মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার ভেতর। ডাক্তারবাবু, এই পরিস্থিতিতে ঠিক কী করব আমি আমি বুঝে উঠতে পারছি না। আপনার উপদেশটুকুও যদি পেতাম। শেষ অবধি এসে আমার ভুরু কুঁচকে গেল। আর একবার প্রথম থেকে পড়লাম। তার ফলে বিস্ময়ের সাথে বিরক্তিও এসে মিশল। কারণ কয়েকটা বিষয় আমার আদৌ বোধগম্য হচ্ছে না। প্রথম কথা, পাহেলগাঁও বা বৈশরণ ভ্যালির উচ্চতা আহামরি কিছু নয়। এই এপ্রিল মাসে সেখানে এরকম ভীষণ কুয়াশা বা দুর্দান্ত ঠান্ডা হওয়ার কোনো সঙ্গত কারণ নেই। মনে হচ্ছে ভদ্রমহিলা কিছুটা অতিরঞ্জন করছেন। দ্বিতীয়ত, প্রকৃতির কোনো আজব খেয়ালে যদি তা হয়েও থাকে তাহলে এই কাক ভরে হোটেলের উষ্ণ আশ্রয় ছেড়ে সেই কুয়াশা আর ঠান্ডার ভেতর ওরা করছেনটা কি? একটু কড়া করেই জবাব দেব ভাবলাম। দেখুন ম্যাডাম, এই ঠান্ডা আর কুয়াশার মধ্যে আপনারা বাইরে কেন সেটাই তো বুঝতে পারছি না। এক্ষুনি হোটেলে ফিরে যান।
আরে না হলে অসুস্থ হয়ে পড়বেন। আর এই মানসিক অবস্থায় রজতবাবুকে বেরোতে দেবেন না, ঘরেই আটকে রাখুন। সম্ভব হলে স্থানীয় কোনো ডাক্তার ডেকে দেখিয়ে নিন, প্রয়োজনে সাহায্য নিন হোটেলের কর্মচারীদের। বাই দ্য ওয়ে, আপনাদের হোটেলটা ঠিক কোথায়? বৈশরণ ভ্যালিতেই না একটু নিচে পাহেলগাঁও শহরে? টাইপ শেষ হলে মেসেজ সেন্ড করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম এই মেসেজেরও সেই একই পরিণতি, অর্থাৎ আমার ফোন থেকে বেরিয়ে গেলেও তা বিপাশার কাছে পৌঁছল না। কিছুক্ষণ অপেক্ষার পর হোয়াটসঅ্যাপ ছেড়ে একই মর্মে SMS করলাম, কিন্তু সেটাও সেন্ট দেখালো, রিসিভড নয়। এবারেও আমার বার্তা পেলেন না বিপাশা। যাকে নেটওয়ার্ক খারাপ হলে এত দূর থেকে আমি আর কি করব, এই ভেবে কাজে মন দিলাম। সেমিনার নিয়ে বিপুল ব্যস্ততায় কাটলো সারাটা দিন। দেশীয় ডেলিগেটরা ছাড়াও ইসরায়েল ও জার্মানি থেকে এসেছেন 2 বিদেশি পণ্ডিত। তাদের অভ্যর্থনার দায়িত্ব আমার ওপর। সেমিনার সুচারুভাবে শেষ হওয়ার পর রাত 8টায় শুরু হলো নৈশভোজ। ঠিকঠাক উতরে গেল তাও। সাফল্যের তৃপ্তি নিয়ে শুতে গেলাম গভীর রাতে। 6 তারিখ কাক ভোরে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। আচমকা দেখলাম আমি সম্পূর্ণ সজাগ। ঘুম ভাঙার পরে যে নিদ্রালু ভাবটা থাকে সেটা নেই। এও বুঝতে পারলাম এবার মেসেজের শব্দে ঘুম ভাঙেনি, ভেঙেছে ষষ্ঠেন্দ্রিয়ের তাড়নায়। আমার চেতনায় যেন এসে আঘাত করেছে কোনো বিপন্ন মানুষের আরতি। চোখ গেল মোবাইলের পর্দায়। হ্যাঁ, ঢুকেছে বিপাশা রায়ের নতুন মেসেজ। সেটা খোলার আগে এক ঝলক দেখে নিলাম আমার আগের পাঠানো মেসেজগুলো। কি আশ্চর্য, একটাও রিসিভড হয়নি। কিন্তু এসব কি লিখেছেন বিপাশা? কুয়াশা কুয়াশা আর কুয়াশা। কুয়াশা যে এরকম হতে পারে তা ছিল আমার ধারণার বাইরে। এত গাঢ় যে হাতখানেক দূরের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। দিনের আলো নেই, যেন পৃথিবীর অন্ধকার বিস্তৃত অতীত থেকে উঠে আসছে তাল তাল নিবিড় তমিশ্রা, আর তার সাথে তীব্র শৈত্য। তাতে দাঁত লেগে যাচ্ছে আমার। রজত রজত আর আমার সাথে নেই, অন্তত আমি দেখতে পাচ্ছি না তাকে। হয়তো হয়তো সে ঢাকা পড়ে গেছে এই কুয়াশার আড়ালে। কোদের উপর বিস্ফোরণ মতো আজ থেকে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। সেই শ্বাসকষ্ট কমার কোনো লক্ষণ নেই, বরং ক্রমেই বাড়ছে। গলার মধ্যে যেন আটকে রয়েছে রক্তের টেলা। ডাক্তারবাবু, আপনি কি কিছু করতে পারবেন? মেসেজ পড়ে একরাশ উদ্বেগ ঘিরে ধরল। বৈশরণ ভ্যালি পর্যটকদের জন্য মোটামুটি নিরাপদ বলেই জানতাম। সত্যিই কি সেখানে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন ওরা? মোবাইল তুলে ঝুঁটিতে মেসেজ টাইপ করে ফেললাম। ম্যাডাম, আপনি চিৎকার করে লোক ডাকুন, হয়তো কেউ সাহায্য করতে আসতে পারে। অথবা ফোন করুন হোটেলে। যদি ফোন না করা যায় তাহলে আর একটা কাজ করতে পারেন। মেসেজ করতে পারছেন যখন, আমাকে আপনার হোটেলের নামটা পাঠিয়ে দিন। আমি নেট থেকে তার কন্ট্যাক্ট নাম্বার বার করে যোগাযোগ করছি। তারাই আপনাদের সাহায্যের জন্য লোক পাঠাবে। টাইপ হয়ে গেলে মেসেজ সেন্ড করলাম, কিন্তু অবাক কাণ্ড, এবারেও গন্তব্যে পৌঁছল না বার্তা। আরও একবার একই মেসেজ পাঠালাম, একই গতি হলো তার। সারাদিন ধরে ছাত্র পড়ালাম, রোগীও দেখলাম, কিন্তু সবই একটু অন্যমনস্কভাবে। সারাক্ষণ মনের মধ্যে একটা অস্বস্তি জেগে রইল। ঠিক আছেন তো বিপাশা আর রজত? এবারে আর পুরো একটা দিন অপেক্ষা করতে হলো না। রাতের খাওয়া সেরে উঠতে না উঠতেই পেলাম বিপাশার পঞ্চম বার্তা। এই প্রথম এক দিনে 2 বার।
তড়িঘড়ি চোখ রাখলাম মোবাইলের পর্দায়, কিন্তু সেই মেসেজ যেমন অদ্ভুত তেমনি অর্থহীন। ভগবান, কুয়াশা কি জীবন্ত হয়? হতে পারে? এখন এখন শুধু কুয়াশা আর আমি, চতুর্দিকে ঘন অন্ধকার। তবুও কোনো আশ্চর্য উপায় সেই কুয়াশা আমি দেখতে পাচ্ছি, এবং সেই কুয়াশা নিষ্প্রাণ নয়। আপনি আপনি বিশ্বাস করুন, আমার 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 চারপাশে পাকসাত খেয়ে ঘনীভূত হচ্ছে কুয়াশার তাল, যেন যেন ধারণ করছে অজস্র অস্পষ্ট অবয়ব। পরক্ষণেই তা গলে লয় হয়ে যাচ্ছে, তারপর আবার তৈরি হচ্ছে নতুন কুয়াশার পিণ্ড, নতুন নতুন আকৃতি। আর আর সেই আবর্তের মধ্য থেকে হঠাৎ বেরিয়ে আসছে অক্টোপাসের কর্ষিকার মতো কয়েকটা প্রত্যঙ্গ। আমার আমার থেকে আন্দাজ করে করে কিছু দূর এগিয়ে আসছে তারা, আবার ফিরে যাচ্ছে কুয়াশার আবর্তে। আমাকে আলতো স্পর্শও করছে দু একটি অক্টোপাস বাহু। হিম শীতল ক্লেদাক্ত সেই স্পর্শ। প্লিজ প্লিজ কিছু একটা করুন ডাক্তারবাবু, হাত পা হিম হয়ে যাচ্ছে আমার। ভয় পেলাম আমিও। প্রথমেই মনে হলো বৈশরণ ভ্যালির ওই মারাত্মক কুয়াশা কোনোভাবে প্রভাব ফেলেছে বিপাশার উপর। অ্যাকিউট স্কিজোফ্রেনিয়ার দিকে মোড় নিয়েছে তার মানসিক সমস্যা। সেই উন্মত্ততার প্রভাবেই আসছে এসব ডিলিউশন বা বিভ্রম। কিন্তু পরক্ষণেই সেই চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। কোনো পাগলের পক্ষে এরকম সুসংবদ্ধ ভাষায় মেসেজ লেখা অসম্ভব। সেই মানসিক স্থিতি তার থাকতে পারে না। তাহলে ব্যাপারটা ঠিক কি? মেসেজ করে তো কোনো লাভ হচ্ছে না, তাই অনেক ভেবেচিন্তে কোনোদিন যা করি না তাই করে বসলাম। সরাসরি ফোন করলাম বিপাশা রায়ের নাম্বারে। ফোন কিন্তু বাজলো না। কিছুক্ষণ পরে একটা যান্ত্রিক কণ্ঠস্বর জানালো, মোবাইল হয় বন্ধ, নয় পরিষেবা সীমার বাইরে। রাতে ভালো ঘুম হলো না। 3-4 বার উঠে ফোন করলাম, প্রতিবারই বিফল হলো চেষ্টা। সেদিন অর্থাৎ 7 তারিখ ভোর 6টায় এলো বিপাশার সর্বশেষ মেসেজ। ধরে ফেলেছে আমাকে, ধরে ফেলেছে ওরা। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে কুয়াশার অসংখ্য বরফ ঠান্ডা বাবু। আমাকে তারা হিড়ি হিড়ি করে টেনে নিয়ে যাচ্ছে উপত্যকার মাঝখানে। সেখানে ঘুরে গেছে এক প্রকাণ্ড গহ্বরের মুখ। অন্ধকারের মধ্যে আরো জমার অন্ধকার। কোন নরকের দ্বার! ডাক্তারবাবু, আমাকে বাঁচান। সংক্ষিপ্ত এবং ভয়ঙ্কর। এখানেই বার্তা শেষ। পড়ে শিউরে উঠলাম আমি। উদ্ভ্রান্তের মতো আরো কয়েকবার বিপাশাকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। রজতকে ফোন করার কোনো উপায় নেই, কারণ তার নাম্বার আমার কাছে নেই। আমার পেশেন্ট বিপাশা, সুতরাং তার নাম্বারই সেভ করেছিলাম। ইন্টারনেট মারফত একবার খোঁজ নেওয়ার চেষ্টা করলাম কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিককালে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিনা। না, সেরকম কোনো খবরও নেই। তাহলে ভাবতে ভাবতে শেষে একটা উপায় বেরোলো। এবার ফোন করলাম আমার বন্ধু সৌম্যকে, সেই শিশু চিকিৎসক যার পরামর্শে বিপাশা আমার কাছে এসেছিলেন। কোনো ভনিতা না করে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনা,
মিস্টার রজত রায়ের ফোন নাম্বারটা তোর কাছে আছে? কোন রজত রায়? আরে যার স্ত্রী বিপাশাকে তুই আমার কাছে পাঠিয়েছিলি, সেই যে ওদের ছেলে লিউকেমিয়া হয়েছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। হ্যাঁ, কিন্তু তার নাম্বার তো আমার কাছে নেই। কেন বলতো? বিপাশার সাম্প্রতিক কিছু মেসেজ পড়ে আমার মনে হয়েছে তার মানসিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, তাই তার স্বামীর সঙ্গে একটু কথা বলতে চাই। ওদের ছেলে আমাদের হসপিটালে ভর্তি ছিল, সুতরাং রেকর্ডে রজতবাবুর নাম্বার থাকার কথা। আচ্ছা দাঁড়া, আমি খুঁজে পেলে ওকে ফোন করে বলবো তোর সঙ্গে যোগাযোগ করে নিতে, ঠিক আছে? তাকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলাম। সেই যোগাযোগ কিন্তু তক্ষুনি হলো না। কেটে গেল প্রায় 3টি সপ্তাহ। কাজের চাপে বিপাশার স্মৃতি ক্ষীণ হয়ে আসার কথা ছিল, কিন্তু তা হয়নি। ওর আর রজতের কি হলো ভেবে মাঝে মাঝে উচাটন হয়ে উঠত মন। তার একটা কারণ বোধহয় আমার অপরাধ বোধ। হাজার হোক, ওদের বৈশরণ ভ্যালিতে পাঠিয়েছিলাম তো আমি। তখন এপ্রিল মাসের একেবারে শেষ দিক। সেদিন সন্ধ্যায় তাড়াতাড়ি চেম্বার শেষ হয়ে গেল। উঠতে যাব এমন সময় সহকারী ঘরে ঢুকে জানালো এক ভদ্রলোক অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এসেছেন, আমার সঙ্গে দেখা করতে চান। একটু অবাক হলেও আমি বললাম, পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর ঘরে এসে ঢুকলেন রজত রায়। কিন্তু এ কি চেহারা হয়েছে ভদ্রলোকের! চুল অবিন্যস্ত, চোখ কোটরাগত, সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়েছে কৃশ দেহ, বাঁ হাতে প্লাস্টার। আমি শশব্যস্ত হয়ে বললাম, আরে বসুন বসুন, কি হয়েছে আপনার? আর বিপাশা দেবী কোথায়? আমাকে সম্পূর্ণ অপ্রস্তুত করে দিয়ে শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। বিপাশা নেই, নেই বিপাশা। পেহেলগাঁও যাওয়ার পথেই অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের। কি বলছেন আপনি? কাঁদতে কাঁদতে অত্যন্ত অসংলগ্ন ভঙ্গিতে রজত যা বললেন তার সারমর্মই। 3রা এপ্রিল পেহেলগাঁও পৌঁছানোর ঠিক আগেই তাদের গাড়ি খাদে পড়ে যায়। বরাত জোরে বাইরে ছিটকে পড়ে একটা গাছে আটকে গিয়ে বেঁচে যান তিনি। হাত ভাঙা আর সামান্য কাটা ছড়া ছাড়া আর কিছু হয়নি তার। কিন্তু ড্রাইভার স্পট ডেড। গুরুতর আহত এবং অজ্ঞান অবস্থায় বিপাশাকে উদ্ধার করে স্থানীয় লোকজন। এই অবধি শুনে হঠাৎ করেই আমার একটা কথা মনে পড়ে গেল। এই দাঁড়ান দাঁড়ান, বিপাশা তো বৈশরণ ভ্যালিতে পৌঁছানোর পরেই আমাকে মেসেজ করেছিলেন। না ডাক্তারবাবু, কোথাও ভুল হচ্ছে আপনার। 3 তারিখ পেহেলগাঁও ঢোকার ঠিক আগেই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়। স্থানীয় লোকেরা আমাদের দুজনকেই নিয়ে যায় পেহেলগাঁও আর্মি হাসপাতালে। আমি আর কথা না বাড়িয়ে পকেট থেকে মোবাইলটা বার করলাম। একটু খুঁজতেই বেরোলো বিপাশার মেসেজগুলো। প্রথম দিকে তাও বিপাশার একটু জ্ঞান ছিল, জোরে জোরে ডাকলে 2-1বার চোখ খুলছিল। 4 তারিখ পুরোপুরি কোমায় চলে যায় ডাক্তারবাবু। 5 তারিখ অবস্থা আরো খারাপ হয়। ওখানকার ডাক্তারেরা বলেন শ্রীনগরের বড় হাসপাতালে নিয়ে যেতে। আর্মির সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে কোনো মত সেখানে নিয়ে যাই। ততক্ষণে মেসেজগুলো আবার পড়ে আমি স্তম্ভিত। 3রা এপ্রিল বিপাশার বর্ণনায় হালকা কুয়াশার উল্লেখ আছে। 4 ও 5 তারিখে ক্রমেই গাঢ় থেকে গাঢ়তর হয়েছে সেই কুয়াশা। তারপর 6 তারিখ সকালে ওকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবু সেদিন রাতেই
আরো অবনতি হয় অবস্থার। এও মিলে যাচ্ছে। শিহরিত হয়ে দেখলাম আমি 6 তারিখ সকালের মেসেজে ঘন কুয়াশায় তীব্র শ্বাসকষ্টের বিবরণ রয়েছে। সেদিন রাতেই কুয়াশার বিভৎস প্রাণীদের প্রত্যক্ষ করেছেন বিপাশা, আর তারপর দিন কাক ভোরে সেই প্রাণীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে এক অন্ধকার গর্তের দিকে। ভোরবেলা সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তাকে সান্ত্বনাটুকুও দিতে পারলাম না। স্তব্ধ হয়ে বসে রইলাম পাথরের মূর্তির মতো। মাথার মধ্যে তখন ঘুরপাক খাচ্ছে অনেকগুলো প্রশ্ন। বিপাশা রায় বৈশরণ ভ্যালিতে পৌঁছন, তাহলে কোন আলোহীন আশাহীন মৃত্যু শীতল উপত্যকায় পা রেখেছিলেন তিনি? নিয়তির অমোঘ আকর্ষণ তাকে টেনে নিয়ে গেছিল কোন অন্ধকার গহ্বরের দিকে? আর সেই ভয়ঙ্কর কুয়াশা, সে কি সত্যি, নাকি সেই কুয়াশা ক্রমশ ঘনীভূত হয়েছিল তার মনে, ধীরে ধীরে আচ্ছন্ন করেছিল তার সমগ্র চেতনাকে? এসব প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। তবে এখন আমার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। এখন আমি কোনো পেশেন্টকে বলি না হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে, নিজেও কাউকে মেসেজ পাঠাই না, নিতান্ত প্রয়োজন না থাকলে। পেশেন্টের সাথে মানসিক সংযোগ স্থাপনের ফল সবসময় সুখকর নাও হতে পারে। আজ গল্প পাঠে ছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে বর্ণিশা, সায়ক, কৌশিক ও অমিত। শব্দগ্রহণ ও আবহে সায়ক। গল্পটা আমরা নিয়েছি পত্রপাঠ প্রকাশন থেকে প্রকাশিত আরও 12 ভূতের গল্প বইটি থেকে। শুনছিলেন ঐশিক মজুমদারের কাহিনী উপত্যকায় কুয়াশা নাম ছিল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।